নমস্কার, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো প্রভাতী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে হাজির হয়েছি আমি অদিতিয়া, আর আমার সাথে রয়েছে আমার সহকর্মী ভাগ্যশ্রী। গুড মর্নিং ভাগ্যশ্রী। গুড মর্নিং। প্রত্যেক দিন আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা বারবার আমাদের সামনে উঠে আসছে, সেটা হচ্ছে রাজ্য রাজনীতি। 21-এর বিধানসভা একদম সামনেই, আর সে নিয়েই আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে দল বদলের একটা হিড়িক কিন্তু পড়ছে সারা রাজ্য জুড়ে। পাশাপাশি আমরা যদি একটু অন্যদিকে চোখ রাখি, তাহলে আমরা দেখব যে বিজেপির পক্ষ থেকে, বিজেপির মহিলা যুব মোর্চার পক্ষ থেকে প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে নারী সুরক্ষার জন্য। আর নয় অন্যায়, এই স্লোগানকে তারা সামনে রেখেই কিন্তু প্রত্যেকদিন এগিয়ে চলেছে নারী সুরক্ষার উদ্দেশ্যে। কিন্তু সে বিষয়েও আমরা দেখছি তৃণমূল বা শাসক দল তাদেরকে কটাক্ষ করে বলছে যে শুধুমাত্র ভোটের আগেই হয়তো বিজেপির এই কথাগুলো মাথায় আসে। তো আমরা যদি সেদিকে একটু চোখ রাখি, গত দুদিন ধরে আমরা যে আলোচনায় ছিলাম, আমরা দেখেছি যে উত্তর 24 পরগনার বনগাঁতে একটা 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। গতকালও আমরা সেই একই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, দুর্গাপুরে 13 বছরের এক নাবালিকাকে 3 জন গণধর্ষণ করে। আবারও আমাদের চোখের সামনে কিন্তু সেই রকমই একটা ঘটনা উঠে এসে দুর্গাপুরের কাঁকসায়। এক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়ির পরিচারিকাকে গত 6 মাস ধরে তাকে ভয় দেখিয়ে, তাকে মেরে ফেলার হুমকি দিয়ে 6 মাস ধরে তাকে কিন্তু দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছে। তো এই নারকীয় ঘটনাগুলো প্রত্যেক দিন যেখানে আমাদের চোখের সামনে উঠে আসছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে নারী সুরক্ষিত? আমি এই বিষয়ে ভাগ্যশ্রী তোমার সাথে কথা বলতে চাই, যে ভাগ্যশ্রী তুমি এই বিষয়ে কি বলো? কিন্তু দেখো অদিতিয়া, এই বিষয়টাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একজন ভালো স্থানে রয়েছেন, বা বিজেপি থেকে বিজেপি কর্মী বলতে পারো, সেই জায়গা থেকে কিন্তু বিজেপির ওপরেই কিন্তু এই যে আমাদের ধর্ষণের ঘটনাটা উঠে এসছে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা মুখ উঠে আসছে যে এক্ষেত্রে কিন্তু তাহলে তারা কিভাবে মোর্চাটা বার করছে বা ডেপুটেশন দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রশ্ন আসছে যে তারা কিভাবে এই জিনিসটাকে এগিয়ে রাখছে, বা তারা কেন এই জিনিসটাকে নিয়ে সরব হচ্ছেন না। একদমই তাই। আমরা দেখেছি গতকাল দুর্গাপুর কাকসায় যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু মানে যিনি অভিযুক্ত তিনি প্রাক্তন বিজেপি সংসদ 4 নম্বরের। একদমই। তো সেক্ষেত্রে একটা কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে যে সেক্ষেত্রে বিজেপি সেখানকার আঞ্চলিক যারা আছেন সাংসদ বা যারা কর্মী আছেন, তারা কেন বিরোধিতা করছেন না, বা তারা কেন কিছু এই বিষয়টাকে নিয়ে, যেহেতু আর নয় অন্যায় নিয়ে তারা এগোচ্ছেন, তাদের কর্মসূচি ভোটের আগেই হয়ে গেছে শুরু, তো সেক্ষেত্রে তারা কেন এইটা নিয়ে সরব হচ্ছে না? একদমই তাই। আমরা যদি দেখি যে আমরা এটাও দেখেছি বিজেপিকে কটাক্ষ করতে, যে তৃণমূল মানে যেখানে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন নারী, সে জায়গায় নারী এতটা অসুরক্ষিত, এটা কিভাবে সম্ভব? তো আমরা যখনই কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বা যখনই কোনো এরকম বিরোধী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আমাদের সামনে উঠে আসছে, আমরা কিন্তু দেখছি যে একটি দল অপর দলকে কিন্তু ক্রমশ ছোট করার চেষ্টা করছে, বা তাকে নিন্দা করার চেষ্টা করছে, তাকে ভৎসনা করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে যেখানে আমরা একটা কথায় বলি যে 8 থেকে 80, যে কোনো কথাতে আমরা এই কথাটা বলে থাকি, তো আজকের যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় যে 8 বছরও আসতে হচ্ছে না, তার আগেই কিন্তু বহু শিশু কন্যাকে এভাবে ধর্ষিত হতে হচ্ছে। এরকম বহু খবর কিন্তু উঠে আসছে, ইতিমধ্যেই উঠে এসছে ক্যামেরার সামনে, আর এরকম অনেক অভিযোগও দায়ের করা হয়েছে, কিন্তু মানে লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু সেটার কোনো বিচার বা কিছু আমার মনে হয় না যে যারা এই মানে নারকীয় কাণ্ডের সাথে যারা জড়িত, মানে যাদেরকে আমরা অভিযুক্ত বা ধর্ষক বলে থাকি, তাদের কিন্তু প্রকৃতই কোনো শাস্তি হচ্ছে না, আর প্রকৃত শাস্তি না হওয়ার জন্যই বারবার কিন্তু এই ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসছে। একদমই। তার মধ্যে দেখো, কালকে কিন্তু এতদিন কিন্তু আমাদের নাগরিকত্ব আইন নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সারা রাজ্য জুড়ে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করোনাটা চলে আসার কারণে কিন্তু আমাদের সিএএ বা এই নাগরিকত্ব বিল কিন্তু একদম ধামাচাপা খেয়ে গেছিল। কিন্তু কালকে একটি বৈঠক করে, সাংবাদিক বৈঠক করে, আমাদের তৃণমূলের সাংসদ যিনি আছেন প্রাক্তন
সাংসদ মমতা বালা ঠাকুর জানিয়েছিলেন যে তিনি এতদিন পর কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে সরব হয়েছেন। তো অদিতিয়া দেখো, এই ভোটের শুরুর মুখেই কেন এই সমস্ত জিনিসগুলো উঠে আসছে কিন্তু একটা বড় প্রশ্ন। তার মধ্যে তো দলবদলের হিড়িক রয়েছে, তার মধ্যে কিন্তু এই যে বিল, এই যে নাগরিকত্ব বিল, এটা নিয়ে কিন্তু তারা সরব, আবার পুনরায় সরব হতে চলেছেন, বা তারা কিন্তু আবার এই যে মতুয়াদের যে তিনি কালকে বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সামনে যে মতুয়াদের কিন্তু নাগরিকত্ব দিতে হবে বা সবাই কিন্তু আমরা ভারতের নাগরিক, তো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে ভোটের আগে আগেই তারা কিন্তু তাদের এই সমস্ত যে কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা নিয়ে এগোচ্ছে। অদিতিয়া। একদমই তাই। আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও নানান রকমের সমস্যা আমাদের চোখের সামনে উঠে আসছে। যেমন আমি তোমাকে একটু আগেই বলছিলাম, গোষ্ঠী কোন্দল বা মানে এক দলের সঙ্গে অপর দলের যে সমস্যা, যে ঝামেলা, এটা আমাদের সামনে প্রত্যেক দিনই উঠে আসছে। তো আমরা প্রত্যেকদিন দেখছি কোথাও না কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙা হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো কোনো জায়গাতে এটা গোষ্ঠী কোন্দলও হতে পারে, কিন্তু দোষ দেওয়া হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আবার যদি কোথাও তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে বা তৃণমূলের বাইক চুরি হচ্ছে, ফ্ল্যাগ খুলে নেওয়া হচ্ছে, সে জায়গায় কিন্তু আবার বলা হচ্ছে যে এটা বিজেপি পার্টি করছে। তো একে অপরের নামে যে একটা মানে দোষ দেওয়া বা একে অপরকে মানে এভাবে হেনস্থা করা, এই কারণে আমার মনে হয় যতটা না তাদের ওপরে মানে এটার এফেক্ট পড়ছে, তার থেকে বেশি কিন্তু পড়ছে সাধারণ মানুষগুলোর ওপর। তুমি দেখো যে এই ভোটের শুরুর মুখেই এই 21শে বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু বেশ রং বদল, বেশ একটা হিড়িক চলে এসছে। দল বদল তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু এই যে যারা দল বদল করে যাচ্ছেন নেতা মন্ত্রীরা, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি বা অন্যান্য যে কোনো দল থেকে যারা চলে আসছেন অন্য দলে, সেই দল পদত্যাগ বা দল ত্যাগ করার পরেই কিন্তু তাদের মুখে তাদের আগের প্রাক্তন দলের প্রতি যে অভিযোগ, এগুলো কিন্তু একটু বেশি উঠে আসছে সাংবাদিকদের সামনে, বা তারা কিন্তু তখন সেই বিষয়টা নিয়ে কোনো মাতামাতি করছে না, তারা কিন্তু দল ত্যাগের পরেই কিন্তু তারা তাদের যে অভিযোগগুলো একটু বেশিভাবেই যেন সবার সামনে উঠে আসছে। অদিতিয়া। একদম তাই। আমরা প্রত্যেকদিনই দেখছি যে হয়তো আমার মনে হয় যে এটা একটা দলের ক্ষমতা বাড়ানোর জন্যই হয়তো এই দল বদল। শুভেন্দু অধিকারী কিন্তু যবে থেকে বিজেপিতে যোগদান করেছে তবে থেকে তৃণমূলের একটা বড় ভাঙন আমাদের চোখের সামনে আসছে। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেদিন যেখানে শুভেন্দু অধিকারীর বৈঠক হচ্ছে তারই পরের দিন বা হয়তো সেই দিনই অন্য কোথাও তৃণমূলের একটা বৈঠক আমাদের চোখের সামনে আসছে, বা তৃণমূল যেখানে বৈঠক করছে তার পরের দিন বা হয়তো সেই দিনই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিজেপি অন্য কোথাও বৈঠক করছে। তো এই তৃণমূলের বিজেপিকে বারবার কটাক্ষ করা বা বিজেপির তৃণমূলকে বারবার কটাক্ষ করা, এই জিনিসটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিন চোখের সামনে উঠে আসছে। একদমই অদিতিয়া, তার মধ্যে তো এই সমস্ত চলতেই থাকবে। আমাদের প্রতিনিধি চলেছে, আমি তাকে নেওয়ার চেষ্টা করছি। একদম তাই, দেখে নেবো আমাদের সাথে কে প্রতিনিধি আছে। গুড মর্নিং সব্যসাচী। গুড মর্নিং সব্যসাচী, আমরা কালকেই মালদার রাজনৈতিক যে আবহাওয়া বা মালদার রাজনৈতিক এখন যে পরিস্থিতি সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো তার মধ্যেই আমরা দেখতে পাই যে গতকাল বিজেপিতে যোগদান করেছে বহু তৃণমূল যুব কর্মীরা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিন্তু তৃণমূলের একটা বাধা সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়ে তুমি কি বলবে? ভাঙনেরও একটা সৃষ্টি হয়েছে, একদম ভাঙনের সৃষ্টি হয়ে গেছে, তো সেই ব্যাপারে কি বলবে? দেখো, যেটা আলোচনা চলছিল একটু আগে যে দল বদলের একটা পালা, যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ঠিক তেমনই কিন্তু বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, অর্থাৎ নিজেদের দল ভারী করার একটা প্রবণতা চলেই আসছে। এটা প্রথম যে দীর্ঘদিন থেকে চলে আসছে, কারণ বিজেপিরা দাবি করছে যে আমাদের দল সব থেকে বেশি মজবুত, যার কারণে তার মধ্যে বিভিন্ন নেতৃত্ব তারা যে যোগদান করছেন বিজেপিতে, যার কারণে বিভিন্ন কর্মীরা তৃণমূল ছেড়ে, অর্থাৎ তৃণমূলে তারা থাকতে চায় না, তারা বিজেপিতে আসতে চায়, এরকম একটা দাবি নিয়ে বিভিন্ন এই যোগদান কর্মসূচি চলছে এইভাবেই। মালদার হরিশ্চন্দ্রপুরে যেখানে দেখা যাচ্ছে কুর্শিদা গ্রাম পঞ্চায়েত এবং তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানে বিজেপি একটা দাবি জানায় যে ওই এলাকা থেকে তৃণমূল এবং যুব কংগ্রেসের
প্রায় 2 শতাধিক কর্মী তারা বিজেপিতে যোগদান করে বিজেপির কাজকর্ম দেখে এবং এই যে বিজেপির নেতৃত্ব রয়েছে তাদেরকে দেখে যোগদান করেছে। কিন্তু যেটা বিজেপির দাবি তার পাল্টা কটাক্ষ তৃণমূলের কাছ থেকেও পাওয়া যায়, কারণ তৃণমূলের যে জেলা কমিটির সদস্য এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা জানাচ্ছে এই যোগদান একদম ভুয়ো যোগদান। কারণ বিজেপি এখন নিজেদের শক্তি জাহির করতে চাইছে, সাধারণ মানুষের কাছে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে, যার কারণে তারা চাইছে যে এই যোগদানের মধ্যে দিয়ে যদি প্রচারে এসে মানুষের মনে আসা যায়। তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে কুশিরা এবং তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত যোগদান হয়েছে তার সেখানে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বা যুব কংগ্রেস কর্মী বা ছাত্র নেতা তারা কিন্তু যোগদান করেনি। বিজেপি নিজেদের লোককেই নিজেরাই ফ্ল্যাগ ধরিয়ে যোগদান করাচ্ছে এবং সেটা প্রচার চালানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে সেটা তারা বিজেপিতে আসছেন। কিন্তু যেটা উল্লেখ্য বিষয় যে সেদিনের গতকালের যে যোগদান বিজেপিতে যোগদান, সেই যোগদানে কিন্তু উপস্থিত ছিলেন খোদ সাংসদ উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার উপস্থিতিতে এদিনের এই যোগদান হয়। যদিও এই সাংসদের উপস্থিতিতে যোগদানের বিষয়টি তৃণমূল যে কটাক্ষ করছেন যে এই যে ভোট আসছে এই সময়ে সাংসদকে দেখা যাচ্ছে, তাছাড়া কিন্তু সাংসদকে এলাকায় দেখা যায় না। কারণ উত্তর মালদার যে সাংসদ রয়েছে বিজেপির সাংসদ তিনি কিন্তু একজন পরিযায়ী সাংসদ। এইভাবে কটাক্ষ সুরে বেড়েছে। একে শুভেন্দু অধিকারী দলবদল করেছেন মালদা জেলার যার মধ্যে একটা বড় প্রভাব রয়েছে। ঠিক তেমনি মালদা জেলায় বিভিন্ন বিজেপি রাজ্য নেতৃত্বরা প্রতিদিনই আসছেন, তারা চাপে চর্চায় অংশগ্রহণ করছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, বিভিন্ন জনসভা করছেন। ঠিক তেমনি যেমন রাজ্যে অমিত শাহ আসছেন, এর সামনে হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন। এই যে এদের নেতৃত্বে বা সকলে মিলে যে একটা রাজ্য দখলের মসনদ দখলের একটা লড়াই চলছে, ঠিক তেমনি কিন্তু মমতা ব্যানার্জির এই যে আসন বা তার মসনদ ধরে রাখার লড়াই, সব মিলিয়ে কিন্তু মালদা জেলায় যে যোগদান সভা, পাল্টা সভা, কটাক্ষ পাল্টা কটাক্ষ এই নিয়ে কিন্তু সরগরম হয়ে রয়েছে রাজনীতি। যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে হরিশ্চন্দ্রপুরের নেয়ার এলাকায় সেখানে বিজেপির একটি কর্মসূচি ছিল আর নয় অন্যায়, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই কর্মসূচিতে বাধা প্রদান করছে। তৃণমূল কংগ্রেস যেটা জানাচ্ছে যে আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না, এখানে আমরা বিজেপিকে বাধাদান করার অভিযোগ উঠছে, কিন্তু এখানে বিজেপির কোনো অস্তিত্বই নেই, যার কারণে তাদেরকে বাধাদানের প্রশ্ন কোনো মতেই ওঠে না। কারণ তারা 2-4 জন লোক নিয়ে কি করলো না করলো তাতে আমাদের কিছু যায় আসে না, এতে আমাদের তৃণমূল কর্মী সমর্থকদের মনে কোনো প্রভাব পড়বে না। যার কারণে কিন্তু এই যে তাদের যে কর্মসূচি, যে তারা যে কর্মসূচি নিচ্ছে তারা কিন্তু কর্মসূচি পালন করছে, এখানে তৃণমূলের কোনো হাত নেই। তারা নিজেরাই ঝামেলা মারপিট করছে, ঝামেলা মারপিট করে তৃণমূলের নামে দোষটা পাচ্ছে, প্রচারে আসতে চাইছে। এই এই হচ্ছে গতকালের হরিশ্চন্দ্রপুরের যে যোগদান এবং কর্মসূচিতে বাধা দান দেওয়ার যে অভিযোগ এবং সেটা নিয়ে যে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল, এটার চিত্র। একদমই দাদা, তার মধ্যে যেটা তুমি বললে যে দল বদলের একটা হিড়িক রয়েছে, তো এই যে তৃণমূল থেকে সমস্ত কর্মীরা বলতে পারো যে একদম অর্ধেক থেকে অর্ধেকের বেশি বিজেপিতে যোগদান করেছে, এরপরে কি সাধারণ ওখানকার যে সাধারণ মানুষরা রয়েছে তাদের মধ্যে এর কি প্রতিক্রিয়া রয়েছে, বা তারা কি ভাবছে যে তারাও কি বিজেপির হয়েই লড়বে নাকি তারা তৃণমূলেই থাকবে, বা তারা যে কোন সরকারকে তারা বেছে নেবে এটা কি তারা বুঝতে পারছে, বা তাদের মধ্যে কি চলছে, প্রতিক্রিয়াটা কিরকম তাদের? সব মালদা জেলা শুধু হরিশ্চন্দ্রপুরে নয়, সারা জেলা জুড়ে যে দলবদল চলছে, এখানে কিন্তু মূলত এখনো পর্যন্ত বাম এবং বাম কংগ্রেসের তেমন কোনো কর্মসূচি বা প্রচার লক্ষ্য করা যায়নি। এখন মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে লড়াইটা চলছে, এতে এই প্রভাব কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ভোট বাক্সে পড়বে। কারণ সাধারণ মানুষ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
যে হানাহানি খুনোখুনির যে পরিস্থিতি চলছে, যে রাজ্যে উত্তপ্ত গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে, সেখানে কিন্তু তারা সরাসরি অংশগ্রহণ করতে চাইছে না, বা তারা কোনো রকম কোনো মন্তব্য করতে চাইছে না। যেটা বোঝা যাচ্ছে যে এর প্রভাব কিন্তু মানুষ ভোট ব্যালট বাক্সে দেবে, অর্থাৎ যে ভোট, সেই ভোটদানে কিন্তু তারা বোঝাবে। বাম কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মালদা জেলা বরাবরই এখানে গনি খানের ঘাঁটি, এখানে কংগ্রেসের ঘাঁটি। এখান থেকে বিগত দিনে 2011 সালের নির্বাচন যদি লক্ষ্য করা যায়, এখানে কিন্তু তৃণমূল একটাও আসন পায়নি। সেখানে মালদা জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে বাম কংগ্রেস জোটের দখলেই ছিল 12টি আসন। 2016 সালের বিধানসভা নির্বাচন যদি লক্ষ্য করা যায়, তাহলে সেখানে 12টি আসনের মধ্যে একটিতে পদ্ম ফুল ফুটলেও বাকি বাম এবং কংগ্রেসের দখলেই ছিল। এবং 2021 সালের নির্বাচন, যেখানে বাম কংগ্রেস দাবি করছে এখানে বিজেপির পদ্ম ফুলও ফুটবে না, কিংবা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলও ফুটবে না। এখানে যে কংগ্রেসের একটা ঘাঁটি, কংগ্রেসের আধিপত্য, বাম কংগ্রেস জোট যে বিগত দিনে যে ফলটা পেয়েছে, সেই ফলের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ প্রতিটি সিট, মালদা জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 12টি বিধানসভা আসনে 12টি তারা দখল করবে। এই জোট নিয়ে গতকালই মালদার যে কংগ্রেসের যে সদর কার্যালয় রয়েছে মালদা জেলাতে, সেখানে জেলা সভাপতি আবু হাসান খান চৌধুরী, যিনি দক্ষিণ মালদার সাংসদ, তিনি 2019 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি সাংসদ নির্বাচন হয়েছেন। পরবর্তীতে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দায়িত্ব পান প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে, তখন গনি খানকে দায়িত্ব দেওয়া হয় জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে। সেই হিসেবে কিন্তু তিনি গতকালই জানিয়ে দিয়েছেন যে মালদা জেলাতে উপরের নির্দেশ অনুযায়ী মালদা জেলাতে কিন্তু বামের সাথে জোট হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা বাম এবং যে কংগ্রেস যে সমস্ত কর্মী রয়েছেন, এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে কিন্তু তারা সকলেই একত্রিত হয়ে লড়াই করবে। যদিও তারা সেরকম কোনো প্রচারে নামছেন না, তারা সাধারণ মানুষের মধ্যে পৌঁছাবেন, এবং যার প্রভাবটা তারাও যেটা দাবি জানাচ্ছে যে মানুষের যে প্রভাব, মানুষের মনে যে প্রতিক্রিয়া, তারা এই কংগ্রেস নেতৃত্ব জানাচ্ছে যে এই যে গাজল বিধানসভা যদি দেখি, 2011 সালে গাজল বিধানসভায় কংগ্রেসের মনোনীত প্রার্থী, তখন তৃণমূলের সাথে জোট থাকলেও কংগ্রেস মনোনীত প্রার্থী তিনি কিন্তু ভোটে জয়লাভ করে। এরপরে তিনি তৃণমূল কংগ্রেসে যান। তারপরে কিন্তু যখন তিনি তৃণমূল কংগ্রেসে যান, 2016 সালের নির্বাচনে তিনি যখন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন কিন্তু তিনি হেরে যান। শুভরাজ, আমি তোমাকে এখানে আটকাচ্ছি। গতকাল আমাদের সামনে একটা খবর উঠে এসেছিল, যেটা হচ্ছে মালদা চাঁচল বিধানসভার বুথ সভাপতি এবং তার মাকে মারধর করা হয়েছে। তো ঠিক কি ঘটেছিল আর কি বা বলছে শাসক দল? যেটা অভিযোগ উঠছে, মালদা জেলার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়াপাড়া এলাকায়, সেখানে একজন বিজেপি কর্মী দীর্ঘ 4 বছর ধরে তিনি বিজেপি করেন। তিনি গতকাল সংখ্যালঘু যে তাদের ভোট প্রচার চলছে বা বুথে বুথে বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যেটা তিনি অভিযোগ করছেন, আক্রান্ত আশরাফুল হক, তিনি অভিযোগ করছেন যে এই যে তিনি বিজেপি করেন বা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের একটা ভোটের হয়ে প্রচার করেন বিজেপির জন্য, তার কাছে বারবার হুমকি আসে যে তিনি যেন এরকম দলীয় কর্মসূচিতে না যান বা কোনো ভোট প্রচারে না যান। শাসক দলের পক্ষ থেকেই এই অভিযোগ, হুমকি নাকি দেওয়া হতো, এমনটাই অভিযোগ রয়েছে আশরাফুল বাবুর। এরপরে তিনি একটি তাদের বুথে একটি প্রচারে যান, ভোট প্রচারে, এবং আমাদের ওই যে বিজেপির যে নতুন কর্মসূচি হয়েছে, যে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে সকলের বাড়ি বাড়ি যাওয়া, এবং মেরে বুথ সবচেয়ে মজবুত এই পোস্টার লাগানো, এই কর্মসূচিতে তিনি গেছিলেন। এরপরেই তৃণমূল কর্মীরা তার উপরে চড়াও হয়।
সেখানে তার ওই আশরাফুল বাবুর সাথে তাদের বিজেপির কর্মী সমর্থক থাকায় তখন তিনি পেরে উঠতে পারেননি তৃণমূল কর্মীরা, তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে পরবর্তীতে আবার রাতের বেলা অতর্কিত হামলা করা হয় ওই আশরাফুল বাবুর উপর, এবং তার মাকেও মারধর করা হয় একজন বৃদ্ধাকে। যদিও এটা নক্কারজনক ঘটনা। এরপরে কিন্তু দুজনকেই নিয়ে আসা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে চিকিৎসা করা হয়। ও অভিযোগের স্বাভাবিকভাবে শাসক দলের দিকে উঠছে। যদিও শাসক দল এটা পাল্টা প্রতিক্রিয়া যেটা জানিয়েছে যে এই ধরনের যে রাজনীতি, মারধরের রাজনীতি বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কারণ তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি করেন না, অর্থাৎ এই যে বৃদ্ধা লোককে মারধর কিংবা কোনো প্রতিবন্ধী লোককে মারধর, তারা এই ধরনের রাজনীতি করেন না। স্বাভাবিকভাবে যেটা অভিযোগ অস্বীকার করছে শাসক দল। এই হচ্ছে মোট মিলিয়ে এখন মালদা জেলা বেশ উত্তপ্ত হয়ে যাচ্ছে, মানে বঙ্গ রাজনীতি নিয়ে বেশ একটা চাঞ্চল্য বা উত্তপ্ত হয়ে রয়েছে মালদা, দাদার কথা শুনে যা মনে হলো। আচ্ছা অদিতিয়া, এই সমস্ত তো এই যে ধর্ষণ বা ভাঙাভাঙি বা এই সমস্ত তো রয়েছে, এই নিয়ে তো চাঞ্চল্য একটা রয়েইছে, কিন্তু তারই মধ্যে কোথাও দেখা যাচ্ছে এই যে দল বদলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমস্ত কর্মীরা, যারা সাংসদ তো আছেনই, যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দল বদলের পরে সাংসদরা কিন্তু অভিযোগ করছেনই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু কর্মীরাও অভিযোগ করতে শুরু করে দিচ্ছে যে তারা যে দলে ছিল বা তাদের আগের দল কিন্তু তাদেরকে কোনো সহযোগিতা করেনি। কিন্তু প্রশ্ন উঠছে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরে কেন তারা বলছে, বা সাংসদ বলো আর এই যে কর্মীরা বলো, তারা এতগুলো বছর একটা দলের হয়ে খেটে তারপরে কেন তাদের এই যে অভিযোগগুলো? অদিতিয়া। দেখো ভাগ্যশ্রী, আমি এটা সব্যসাচীর কাছেও জানতে চাইবো। আমরা দেখেছি যে চায় পে চর্চা মালদহে, যেটা গত দুদিন আগে হয়েছিল, সেখানে কিন্তু একটা মানে যেরকম বিজেপি মোর্চা বা গেরুয়া শিবির আমরা যেটাই বলি, তারা যেরকম ভাবছে যে এবারে বাংলাতে তারা আসবে, সেরকমই কিন্তু মানে তৃণমূলের লোকজনও কিন্তু চাইছে যে আবারও তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আসুক। তো এই নিয়ে তোমার কি মতামত? হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? 2021 সালের বিধানসভা নির্বাচন যেমন তৃণমূল কংগ্রেসের কাছে নিজেদের মসনদ বাঁচানোর লড়াই, ঠিক তেমনি কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে মুকুল রায়, দিলীপ ঘোষ, অমিত শাহ, এদের নেতৃত্বে কিন্তু মসনদ দখলের যে লড়াই চালাচ্ছে বিজেপি, তাতে করে কিন্তু পরবর্তী পরিস্থিতি 2021 সালের বিধানসভা নির্বাচন কি পরিস্থিতিতে এসে দাঁড়ায় সেটাই হচ্ছে সাধারণ মানুষের কাছে একটা বড় ব্যাপার। কারণ মানুষ ভোট দিতে পারবে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে যে বিজেপির রাজ্য সভাপতি তিনি জানিয়েছেন যে কোনো ভয় নাই, কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে সাধারণ মানুষ যারা বাড়ি থেকে ভোট দিতে যাবেন, তারা বুথ পর্যন্ত কতটা পৌঁছাতে পারবেন, কতটা নিরাপত্তার সহিত পৌঁছাতে পারবেন। একদিকে যেমন মমতা ব্যানার্জির সাথে এক ভোট কুশলী রয়েছে প্রশান্ত কিশোরের টিম, তারা কিন্তু বিভিন্ন বিধানসভায় রয়েছেন, তারা বিভিন্ন বিধানসভায় সাধারণ মানুষের দরবারে দরবারে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন নেতা নেতৃত্বের দরবারে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক তেমনি যে তৃণমূল নেতৃত্ব রয়েছে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে একদম সর্বোচ্চ স্তরের নেতৃত্ব, তারা কিন্তু চাইছেন প্রত্যেকটা নেতৃত্ব যাতে সাধারণ মানুষের কাছে যায় এবং 2021 সালের নির্বাচন যাতে বিজেপিকে একদম ধরাশায়ী করতে পারে। অর্থাৎ যে তৃণমূলের পক্ষ থেকে যেটা বোঝা যাচ্ছে, প্রতিবারই তাদের মুখ থেকে উঠে আসছে যে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জি যদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন, তাহলে কিন্তু বিজেপি কর্মীদের আর দূরবীন দিয়ে চোখে দেখা যাবে না। অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনের পর কি পরিস্থিতি হতে চলেছে সেটা কিন্তু একদমই স্পষ্ট। সব মিলিয়ে একটা টানটান উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে সমস্ত জেলায় অঞ্চলে, যেখানেই বলো। বলো দাদা, তুমি কি বলছিলে?
2021 সালের নির্বাচনকে সামনে রেখে বিজেপি যেমন কর্মসূচি নিচ্ছে, যেমন উত্তরকন্যা অভিযান, সেখানে বিজেপি যে অন্যায় যুব মোর্চার ডাকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু যেটা অভিযোগ উঠছে যে পুলিশের বিরুদ্ধে পুলিশ নাকি তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, যেখানে রাজ্যের থেকে কেন্দ্রের একাধিক নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে অভিযোগও উঠছে যে বিজেপি এক কর্মী উলেন রায়, তাকে কিন্তু গুলি করে খুন করেছে পুলিশ। এই প্রতিবাদে কিন্তু গোটা উত্তরবঙ্গে কিন্তু আগুন জ্বলেছে তার পরবর্তী একটা বন্ধে। সেই ছবি আমরা সকলকেই দেখিয়েছি। কিন্তু এই যে বিজেপির যে কর্মসূচিগুলো নিচ্ছে পরপর, একই সাথে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু রাজ্যে আসছেন। আগামী দিনে হয়তো প্রধানমন্ত্রী রাজ্যে আসতে পারেন। এদিকে মুখ্যমন্ত্রী এবং বনাম প্রধানমন্ত্রী, অর্থাৎ রাজ্যের যে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে যে পরিস্থিতি আসতে চলেছে, তা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা নেতিবাচক দিক হয়ে থেকে যাবে। আমরা আবারও আসবো তোমার কাছে সব্যসাচী, সঙ্গে থেকো। ভাগ্যশ্রী, আমরা যে বিষয়টা নিয়ে সব্যসাচীর সাথে আলোচনা করছিলাম, যে আমাদের মানে আমরা কিন্তু দেখলাম যে সেখান থেকেও একই বার্তাই বারবার উঠে আসছে, রাজ্য রাজনীতির যে একটা পালা বদল বা একটা যে মানে দ্বন্দ্ব আমাদের সামনে প্রত্যেকটা জায়গা থেকেই বারবার করে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। বিশেষ করে দেখো, এই যে তৃণমূল বিজেপি সংঘর্ষ, এটা কিন্তু খুব বেশি করে লক্ষণীয় হয়ে উঠছে বা বেশি করে ক্যামেরা বন্দী হচ্ছে। একদমই তাই। কিন্তু যেটা আমরা দেখেছিলাম দুর্গাপুরেও, যেদিনকে মানে অর্জুন সিং এর একটা সভা ছিল দিলীপ ঘোষের সাথে, সেদিনকে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন, আরো অনেক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। তো সেদিনকে কিন্তু অর্জুন সিং এর হাত ধরে যখন যে বাম আমলের যাকে বলা হতো দুর্গাপুরের বাদশাহ অর্থাৎ রাজু ঝা, তিনি যখন অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, ঠিক তার কিছুক্ষণ আগের মুহূর্তেই কিন্তু আমরা দেখেছি একটা গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির মধ্যে। তো আমরা সচরাচর শুনে এসেছি বা দেখে এসেছি সাধারণত তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল, কিন্তু এই বিধানসভা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি গেরুয়া শিবিরও কিন্তু একটা গোষ্ঠী কোন্দল। তো আমরা মনে করি যে এর পেছনে যদি কোনো কারণ থাকে তাহলে সেটা হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে উঠে আসছে, যে অভিযোগটা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যারা মানে এখন যারা আদি আর নব্য, একদমই তাই, একদম একটা গোষ্ঠী হয়ে গেছে, আদি গোষ্ঠী আর নব্য গোষ্ঠী। আদি গোষ্ঠী বলছে যে আমরা এই যে আমফানের যে সমস্ত টাকাগুলো দুর্নীতি করেছে সেটা হচ্ছে নব্য গোষ্ঠী, কিন্তু আবার নব্য গোষ্ঠীর থেকে কিন্তু এই প্রশ্নটাই আবার উঠে আসছে যে আমরা কেন করব, বা আমাদের এই সমস্ত টাকাগুলো কিন্তু আদি গোষ্ঠী করেছে। তো এই নিয়ে কিন্তু একটা গোষ্ঠী কোন্দল থেকেই যাচ্ছে কোথাও গিয়ে। এটা যেরকম একটা উঠে আসছে, তার পাশাপাশি কিন্তু এটা উঠে আসছে যে যারা বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, তাদের এখন বক্তব্য যে আমরা কিছুদিন আগে যাদের সাথে একটা মানে বিভেদ ছিল, একটা যাদের সাথে ঝামেলার সৃষ্টি হয়েছিল, তাদেরকে তারা কিভাবে মেনে নেবে দলে। একদমই। তো এই জায়গাতে কিন্তু একটা মানে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। আমরা দুর্গাপুরের অর্জুন সিং এর সভায় যদি ধরি, তাহলে সেখানে কিন্তু আমরা দেখেছি যথেষ্ট বড়সড় একটা গোষ্ঠী কোন্দল। বারবার কিন্তু এই প্রশ্নটাই উঠে এসেছে যে তারা কি আদৌ সত্যি বিজেপিতেই যোগদান করতে এসেছে, নাকি তারা শাসক দল, তারা হয়তো এই বিজেপির যোগদানের দিন কি পরিস্থিতি হচ্ছে বা হয়তো এই ঝামেলাটা সৃষ্টি করার জন্যই তারা এসেছিল। তো এই যে বারবার করে কটাক্ষ বা বারবার যে একটা গোষ্ঠী কোন্দল আমরা দেখতে পাচ্ছি, সেটা তৃণমূলেরই হোক বা বিজেপিরই হোক, কিন্তু আমরা তার পাশাপাশি এটাও দেখছি যখন কোনো গোষ্ঠী বা যখন কোনো দল কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও বলা হচ্ছে যে হাতে দলীয় পতাকা থাকলেই যে সে আমার দলের লোক, এটা কিন্তু কোনোভাবেই প্রমাণ হয় না। তো এক্ষেত্রে তোমার কি মতামত ভাগ্যশ্রী? একদমই। দেখো আদিতিয়া, আমার হাতে পতাকা রয়েছে তার মানে এই নয় যে আমি সেই দলের সঙ্গে যুক্ত বা দলের হয়ে আমি এসেছি, কিন্তু তার মানে এই নয় দলের সাথে আমি দলের কাজ করতে সভায় যোগদান করেছি। এরকমও হতে পারে যে আমি অন্য দলের হয়ে এই দলের মধ্যে কোন্দলের সৃষ্টি করতে এসেছি বা দ্বন্দ্বের সৃষ্টি করতে এসেছি। তো সব মিলিয়ে একটা কোথাও কি প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদৌ তারা কি বিজেপি নাকি অন্য কোনো দলের থেকে এসছে। আমাদের সাথে আরেকজন প্রতিনিধি যুক্ত হতে চাইছেন, দেখে নেব তাকে। গুড মর্নিং প্রসেনজিৎ। গুড মর্নিং। মর্নিং। প্রসেনজিৎ, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এখন সব থেকে আগে যেটা আমাদের চোখের সামনে বারবার উঠে আসছে 21-এর বিধানসভা, রাজ্য রাজনীতি। তো নদিয়ার রাজ্য রাজনীতিটা এখন মানে এখন কি পরিস্থিতি? এক প্রকার গোটা রাজ্য জুড়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা শুরু হয়েছে বা চাপানুতো শুরু হয়েছে, তা নদিয়া জেলাতেও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে শুরু হয়ে গেছে। কারণ এক দল থেকে আর এক দল, এই দল ভাঙাভাঙি কিন্তু প্রতিনিয়ত হতেই চলেছে। বিভিন্ন জায়গার
নেতা নেতৃত্ব যারা রয়েছেন পুরোনো দিনে বিভিন্ন দলে তারা কাজ করেছেন, আজ তারা কিন্তু সরাসরি বিজেপিতে এসে যোগদান করছেন, এরকম অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে। নদিয়া জেলার বেশ কিছু নেতৃত্ব যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আজ বিভিন্ন দল ভাঙাভাঙি, এই ভাঙাভাঙির খেলায় লিপ্ত হয়েছে গোটা নদিয়া জেলার রাজনৈতিক মহল। এবং আগামী দিনের যে নির্বাচন রয়েছে সেই চাপানুতর তুঙ্গেই রয়েছে। বিগত দিনে যে নির্বাচন হয়েছিল, সেই যেখানে রানাঘাট এমপি জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন, সেখানে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে বিনা প্রচারেই কিন্তু তারা জয়লাভ করেছিলেন। অর্থাৎ ঠিক নির্বাচনের কয়েকদিন আগে কিন্তু প্রার্থী ঠিক হয়েছিল, তার আগে যে প্রার্থী ঠিক হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হয় শাসক দলের তরফ থেকে। সেখানে প্রার্থী পরিবর্তন করেই শিক্ষক এমপি জগন্নাথ সরকারকেই তখন মনোনীত করা হয়েছিল, এবং সেই জগন্নাথ সরকার কিন্তু বিনা প্রচারে জয়লাভ করেছিল। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে নদিয়া জেলা জুড়ে কিন্তু একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয়েছে, যে জায়গায় কিন্তু শাসক দলের পক্ষে কিন্তু পাল্লাটা অনেকটাই হালকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো সে জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনে কিন্তু দুই তরফই কিন্তু সেইভাবে দাঁতে দাঁত দিয়ে উঠে পড়ে লেগেছে। গতকাল যেমন কৃষ্ণনগর ব্লকের বিভিন্ন জায়গাতে দুয়ারে প্রকল্প থেকে শুরু করে বঙ্গধ্বনি যাত্রা শাসক দলের তরফ থেকে করা হয়েছিল, এবং কোনো একটা জায়গাতে যে মানুষের পরিষেবাটা যেন একদম দোরগোড়ায় পৌঁছায় সেই দিক থেকে তৎপরতা রাজ্য সরকারের, কিন্তু কতটা ফলশ্রুতি পাচ্ছে এটাও একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে রয়েছে। কারণ বিগত দিনে আমরা এর আগেও দেখেছিলাম যে দুয়ারে প্রকল্প যখন চালু করেছিলেন রাজ্য সরকার, সেই দুয়ারে প্রকল্পের বিভিন্ন রকম প্রকল্প নিয়ে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বলেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে জায়গায় দাঁড়িয়ে ব্লক বা আমাদের জেলার যে বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে যে রাজনৈতিক মহল রয়েছেন, তারা কিন্তু দুয়ারে দুয়ারে যাচ্ছেন, কিন্তু সেই প্রকল্প কতটা কার্যকারী হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। কারণ বিগত দিনে আমরা একটা প্রতিবেদন বা খবর করেছিলাম, যে সংবাদটা আমরা করেছিলাম সেই সংবাদে কিন্তু পরিষ্কার উঠে এসেছিল যে দুয়ারে যে প্রকল্প শুরু হয়েছে সেই প্রকল্পে মানুষ পরিষেবা কতটা পাচ্ছে সেটা নিয়ে। কারণ আড়ংঘাটার এক ব্যক্তি, তিনি তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, এবং স্বাস্থ্য সাথী কার্ডের জন্য যে সরকারি আমাদের রাজ্য সরকারের যে বীমা রয়েছে সেই বীমাতে নাম নথিভুক্ত করার জন্য বারংবার কিন্তু ডিএম অফিস থেকে স্বাস্থ্য দপ্তর দুটো অফিসে যাতায়াত করছিলেন, এবং সেটা প্রায় দীর্ঘ 50 দিন ধরে। তখনও যখন মেলেনি, যখন আমাদের সংবাদকর্মীদেরকে দেখে তারপরেই নড়ে চড়ে বসে। কিন্তু প্রশ্ন চিহ্ন এই জায়গাটাই যে আগামী দিন এই স্বাস্থ্যসাথী কার্ডগুলো কতটাই যে মানুষের পক্ষে আসবে বা উপকৃত হবে সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তো মূলত এই দুয়ারে প্রকল্পকে কটাক্ষ করছে বিরোধী দল, এবং বিরোধী দলের যেসব কর্মসূচি গুলো রয়েছে, যেমন অন্যায় বিভিন্ন রকম প্রতিবাদী কর্মসূচি, সেই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু প্রশাসনেরও একটা বাধার সৃষ্টি হচ্ছে এবং শাসক দলের কটাক্ষ উড়ে আসছে। তো সর্বদিক দেখতে গেলে যে রাজনৈতিক চাপানুতর, সেটা কিন্তু আমাদের নদিয়া জেলাতে এখন তার পারদ কিন্তু অনেকটাই চড়ে রয়েছে। আগামী নির্বাচনের পক্ষে যাবে না বিপক্ষে কোন দল আগামী দিন এই নির্বাচনের বৈতরণী পার করতে পারবেন সেই দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের। কিন্তু একদিক দিয়ে লক্ষ্য করতে গেলে সাধারণ মানুষ কিন্তু একটা আতঙ্কে রয়েছে আগামী নির্বাচনে কি হবে না হবে। কারণ যেভাবে গোষ্ঠীকন্দল বা যে খুনোখুনি শুরু হয়েছে রাজনীতির মধ্যে দিয়ে বিভিন্ন নদিয়া জেলা বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছিলাম বিগত দিনে, সেই জায়গাতে কিন্তু আগামী দিন কি হবে সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে দিয়েও দিন কাটাচ্ছে কিছু মানুষ। অদিতিয়া, প্রসেনজিৎ, আমি তোমার কাছে জানতে চাইবো যে এই যে তুমি যেটা বলে দুয়ারের সরকার, অর্থাৎ আমরা জানি যে তৃণমূল তাদের 10 বছর কি কাজ করেছে সেই খতিয়ান একটা রিপোর্ট কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেপি বারবার কটাক্ষ করে বলেছে, এমনকি শুভেন্দু অধিকারীও কটাক্ষ করে বলেছেন যে 10 বছর তারা কি ভুল কাজ করেছে বা 10 বছর তারা কি তোলাবাজি করেছে সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হোক। তো সেই বিষয়ে তোমার কি মতামত? দুয়ারে প্রকল্প যেটা চালু করেছে, যে মানুষগুলো বঞ্চিত রয়েছে বিভিন্ন প্রকল্প থেকে, বৃদ্ধা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, এই স্বাস্থ্যসাথী কার্ড, এই যে বিভিন্ন প্রকল্পগুলোতে যেন আবার নতুন করে যারা পায়নি বা যাদের কাছে পৌঁছায়নি, রাজ্য সরকার সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এই দুয়ারে প্রকল্প। এখন আবার যেটা আবার নতুন করে মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে আগামী দিন পাড়ায় পাড়ায় প্রকল্প, অর্থাৎ পাড়ায় পাড়ায় বিভিন্ন
পাড়াতে যে নেতৃত্ব রয়েছেন বা যিনি সদস্য রয়েছেন তার মাধ্যম দিয়েও কিন্তু সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু এখন লক্ষ্য একটাই, যে কতটা মানুষ উপকৃত হচ্ছে। আগামী দিন বিগত বিজেপির দাবি বিগত 10 বছর কাজ করলেন বা 9 বছর কাজ করলেন, সেই তার খতিয়ানে কিন্তু আপাতত কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না তারা, এমনটাই অভিযোগ। কিন্তু শাসক দলের তরফ থেকে কিন্তু একাধিক কাজের নজির করেছেন তারা, সেটাও কিন্তু তারা বারংবার তুলে ধরছেন। এই যে চাপানুতর, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে চাপানুতরটা হচ্ছে, এটা মূলত 21-এর নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু এই চাপানুতর। আগামী নির্বাচনকে কিভাবে তারা বৈতরণী পার করবেন তার হাতিয়ার কিন্তু করে নিচ্ছেন এই বিভিন্ন কর্মসূচিগুলোকেই। আচ্ছা, আরো একটা জিনিস যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এই যে দুয়ারে সরকার তো তৃণমূলের কাছ থেকে কর্মসূচি চলছেই আসন্ন বিধানসভাকে লক্ষ্য করে, কিন্তু তার আগেও একটা যেটা বিজেপির পক্ষ থেকে হচ্ছে যে আর নয় অন্যায়, তো এইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কিরকম? মূলত যেটা দেখা যাচ্ছে নদিয়া জেলা জুড়ে বিভিন্ন যে মিছিলগুলো হচ্ছে, মূলত সেই দিকে দেখতে গেলে কিন্তু এই যে বিজেপির যে কর্মসূচিগুলো রয়েছে, এই কর্মসূচি কিন্তু তারা প্রত্যেক দিন কিছু না কিছু কর্মসূচি রাখছেন, অর্থাৎ মানুষের মনের একটা সিম্প্যাথি জাগানোর জন্য, মানুষের মনকে কিভাবে জয় করা যায়, বিজেপি কিন্তু সেই লক্ষ্যে রয়েছে। বিভিন্ন রকম রাজ্য স্তরের নেতৃত্ব কিন্তু প্রতিনিয়ত জেলাতে আসছেন। এই দিক থেকে দেখতে গেলে বিজেপির যে আর নয় অন্যায় এবং বিভিন্ন রকম অন্যায়গুলো যেগুলো সমাজে হচ্ছে, সেইগুলো নিয়েই কিন্তু মূলত তারা রুখে দাঁড়াচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক যেমন একটা বাধার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কিন্তু রাজনৈতিক একটা চাপানুতর রয়েছে। অর্থাৎ তাদের দাবি এই যে আর নয় অন্যায়, তারা বিভিন্ন রকম প্রকল্প, তারা যেগুলো বিভিন্ন রকম তারা যে মিছিল বা বিক্ষোভগুলো দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হচ্ছে। এই বাধার সৃষ্টিটা মূলত তাদের দাবি যে শাসক দলের তরফ থেকেই পুলিশকে হাতিয়ার করেই করছেন। তো আগামী দিন কিন্তু বিগত দিন যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মিছিল বিজেপি, সেখানে কিন্তু জনজোয়ার দেখতে পেয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে শাসক দলের যে মিছিলগুলো হচ্ছে সেখানে জনজোয়ার কিন্তু ততটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ এক প্রকার বলা যেতেই পারে যে আগামী নির্বাচনে, বিগত নির্বাচনে যেভাবে আমরা দেখেছিলাম যে বিনা প্রচারে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি, সেই ক্ষেত্রে নদিয়াতে আগামী নির্বাচনে যেহেতু এবার প্রচার রয়েছে, কতটাই ফল অধিকার করতে পারে সেটাই কিন্তু দেখার। এখন শাসক দলের কিন্তু সেইভাবে কিন্তু প্রতিক্রিয়া বা সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না যে শাসক দল কতটা ক্ষমতা ধরে রাখতে পারবে, এই একটা লড়াই। আর আগামী দিনে কতটা আসন তারা দখল করতে পারবে, এই লড়াই কিন্তু জারি রয়েছে। মূলত বিগত কিছুদিন আগে মুকুল রায় এসেছিলেন, তিনি জানিয়ে গেছেন যে নদিয়া জেলার কোনো সিটই শাসক দল পাবেন না, এমনও দাবি করেছেন। নিশ্চয়ই তিনি কেন দাবি করলেন বা কি জন্য দাবি করলেন, এটা কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে। একদমই। আরো একটা বিষয় যেটা জানার আছে সেটা হচ্ছে যে দেখো, এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বেশ কর্মসূচিগুলো তৃণমূল, বিজেপি, যে কোনো কংগ্রেস, যে কোনো দল থেকে কিন্তু কর্মসূচিগুলো করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে মহিলা মোর্চা বা মহিলা সুরক্ষা নিয়ে যে বিজেপির একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে, মহিলাদেরকে সব একসাথে করে বা মহিলা কর্মীরা মিলে যে ডেপুটেশনগুলো দিচ্ছে, তো এই নিয়ে নদিয়া জেলায় কি প্রভাব রয়েছে? আর তোমার কি মতামত যে আসন্ন বিধানসভাকে ঘিরেই কেন এই সমস্ত কথাবার্তা বা কর্মসূচিগুলো হচ্ছে? এই লড়াইটা বড় লড়াই, অর্থাৎ রাজ্য দখলের লড়াই। এর আগে নির্বাচনগুলো, বিহার, বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু মূলত পাল্লা সবসময় লক্ষ্য করা গেছিল সেখানকার শাসক দলের ছিল, কিন্তু যখন ফল প্রকাশ হয় তখন দেখা গেছে যে বিজেপি জয়লাভ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের উপর কিন্তু এখন নজর রয়েছে যে যেভাবে হোক এই ক্ষমতা দখল করতে হবে এবং বাংলার উন্নয়ন আনতে হবে। সেই বাংলার উন্নয়নের জন্য কিন্তু বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূলের তরফ থেকে কিন্তু সেই দখলের যে পুরনো যে মানে ক্ষমতা দখল বা ক্ষমতাকে বজায় রাখার সেই চেষ্টা চলছে আপ্রায়ণ। অর্থাৎ এই যে দুই লড়াই, এই লড়াই কিন্তু জারি রয়েছে। শাসক দল তাদের যে
তাদের যে লড়াই তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু ব্লকে ব্লকে আজকে দুয়ারে প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প মানুষের কাছে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলেই কিন্তু তাদের যে উপকৃত হবে তারা কিন্তু এই বাংলার যে রাজনৈতিক দল রয়েছে বা শাসক দল রয়েছে তাদের কিন্তু ভুলতে পারবে না, এমনটাই তাদের দাবি। অর্থাৎ মন জেতার লড়াই তারা কিন্তু এখন জারি তবে রেখেছে। আরেকটা কিভাবে তারা আমি ভোট একটু ব্যাংক তোমাকে আটকাচ্ছি, আরো একটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেক সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কিন্তু অভিযোগ করছেন যে এই বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনের আগেই কিন্তু সাংসদ বলো, নেতা মন্ত্রীরা বলো বা কর্মীরা তারা কিন্তু তাদের বাড়িতে গিয়ে তাদের সমস্ত অভিযোগগুলো তুলে ধরার চেষ্টা করছে বা কোথাও একটা লিখে নিয়ে গিয়ে যাচ্ছে তাদের সমস্যাগুলো, যেগুলো হচ্ছে খাতাবন্দি হয়ে থেকে যাচ্ছে। তারা কিন্তু সেই বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনের ফল প্রকাশের পর কিন্তু তারা যে দায়িত্বে চলে আসছেন তারপরে কিন্তু তাদের এই যে সাংসদ, নেতা, মন্ত্রী, কর্মী তাদের কিন্তু কোনো টিকিও দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে তুমি কি বলবে? এই যে উন্নয়নমূলক কাজগুলোর কথা তুমি বলছিলে, যে উন্নয়নমূলক কাজগুলো করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যে এই যে প্রতিশ্রুতিগুলো হচ্ছে, তো এগুলো কোথাও গিয়ে ভোটে জেতার পরে তারা কোথায়, এই সমস্ত প্রতিশ্রুতিগুলো কোথায় যায়? একাংশ সমাজের একাংশ মানুষের দাবি যে ভোটের আগেই মূলত রাজনৈতিক নেতৃত্ব তারা ছুটে মানুষের দুয়ারে আসেন। সেটা প্রতিটি রাজনৈতিক নেতাই। সেই ক্ষেত্রে কিন্তু যে প্রতিশ্রুতি তারা দিয়ে যান সেই প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পূরণ হয় না। অর্থাৎ তারা কিন্তু কোথাও থেকে একটা বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ ভোটের আগে কিছু মানুষ রয়েছে যারা বলে যে ভোট দিতে হবে, ভোট দেওয়ার কথা, ভোট দিতে হবে। বিষয় তবে হচ্ছে এমনও একটা জিনিস, আবার একটু আটকাচ্ছি তোমাকে, এমনও একটা জিনিস আছে যেটা হচ্ছে তারা কিন্তু বারবার এরকমটাও অভিযোগ করেছেন যে তাদেরকে ভোটের আগে কিন্তু তাদেরকে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি তো আছে, তার সাথে কিন্তু তাদেরকে লরি বলো বা কোনো একটা গাড়ির মধ্যে করে কিন্তু ভোট সেন্টার যেটা আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? তো এর পরেও যে জেতার পরে কেন তাদেরকে এরকম বঞ্চিত রাখা হচ্ছে, বা এই এত কিছুর পরে কেন তাদেরকে জয় লাভটার পরেই কেন তাদের রূপটা বেরিয়ে আসছে, বা তারা কেন এই তাদের প্রতিশ্রুতিগুলোকে করতে পারছে না? এটা সর্বত্রই একই ঘটনা বিরাজমান। যখন সাধারণ মানুষকে লরি ভরে বিভিন্ন মিছিলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেওয়া হয়, তাকে এটা খাওয়ানো হবে এবং আগামী দিন তার এই সমস্যাটা পূরণ করা হবে। দেখুন, দরিদ্র মানুষের কিন্তু হাজার জ্বালা রয়েছে। তারা কিন্তু দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোই কিন্তু ছুটে যায়। যাদের একটু আর্থিক স্বাচ্ছন্দ্য রয়েছে তারা কিন্তু এইভাবে তারা রাজনৈতিক মধ্যে যেতে চায় না। কিন্তু দরিদ্র মানুষগুলোকে নিয়েই রাজনীতি হয়, এটা সারা বিশ্ব ইতিহাসে রয়েছে। এই দরিদ্র মানুষগুলোকে বিভিন্ন রকম প্রলোভন দেওয়া হয় এবং এই প্রলোভন করেই তাদেরকে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা মিছিল এইগুলোতে নিয়ে যাওয়া হয়। বিগত দিনেও দেখেছি, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হতে পারে, এমনটাই মনে হচ্ছে। তো আগামী নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি তাদের কাছে যাচ্ছে। এমনও দেখা গেছে যা দরিদ্র মানুষ, যার একটি ঘরও নেই, সরকারি যে আবাসন পাওয়ার যোগ্য তিনি সেই ঘরটি পাননি, কারণ পাশের একজন পেয়ে গেছেন। নিশ্চয়ই তিনি তার পরিচিতি যে নেতা রয়েছে, যা এলাকায় যিনি নেতৃত্বে রয়েছেন বা যিনি জিতে রয়েছেন, তিনি হয়তো তার থেকে কিছু আর্থিক পেয়েছেন, তার জন্যই ওই দরিদ্র মানুষটা পাননি। এমনও অভিযোগ ভরি ভরি গোটা আমাদের জেলা জুড়ে। তবুও মানুষ সেই আগামী আশা, এই আশাতেই বাঁচে চাষা, একটা কথা রয়েছে, ঠিক তেমনই এই দরিদ্র মানুষগুলো আশাতেই রয়েছে। আগামী দিন যদি তারা একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখে, যদি সরকারি সহযোগিতাটা পায় বা সাহায্যের হাত সরকার বাড়ায়, সেই ক্ষেত্রেই তারা কিন্তু সেই জায়গায় সেই প্রলোভনে আবার নতুন করে পা যায়। তো এই কথার জাদুঘর, বিভিন্ন নেতৃত্ব মহল যারা যান তারা কিন্তু এক প্রকার কথার জাদুঘর, কথাতেই তাদেরকে ভুলিয়ে রাখেন। কিন্তু আজ পর্যন্ত দরিদ্র মানুষের খুব একটা উপকৃত হয়নি বলেই এমনও অনেক মানুষ রয়েছে যারা অভিযোগ করছে। একদম। অনেক অনেক ধন্যবাদ প্রসেনজিৎ সঙ্গে থাকার জন্য। আমরা যে আলোচনায় করছিলাম, তো দেখো প্রত্যেকটা জায়গাতেই এখন কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে রাজ্য রাজনীতি। আদৌ যে কি হতে চলেছে 21-এর বিধানসভায় সেটা আমরা এখন থেকে কিছুই বলতে পারছি না। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা অবশ্যই করতে হবে। সময় জানিয়ে দেবে যে কি আসতে চলেছে বাংলায়, গেরুয়া শিবির নাকি আবার জোড়াফুল। তো সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। তার আগে আমার যেটা মনে হয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ মানে
কয়েকদিন আগে অমিত শাহ বোলপুরে একটা সভা মানে প্রথমে প্রশাসনিক বৈঠক, তারপরে কিন্তু একটি রোড শো করেছিলেন তিনি। তো আজকে আমরা সেই পথেই দেখতে পাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটি রোড শো আছে। গতকালই মুখ্যমন্ত্রী একটু আমি তোমাকে আটকাচ্ছি, আরো একটা বিষয় যেটা কালকে উঠে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে সারদা নারদা নিয়ে যারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতগুলো টাকা কিভাবে হলো বা তার অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে দুর্নীতিগ্রস্ত, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি বলেছেন যে না, তার মানে ক্যামেরাবন্দি যারা হয়েছিলেন তারাই কিন্তু বিজেপিতে এখন যোগ দিয়েছেন, তারা কিন্তু তৃণমূলের হয়ে এখন আর কেউ নেই যারা ক্যামেরাবন্দি হয়েছিলেন। যখন অমিত শাহের সভা থেকে বলেছেন যে তোলাবাজ ভাইপো হটাও, তো সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী পাল্টা জবাবে বলেছেন যে তোলাবাজ আমরা না, তোলাবাজ আপনি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাও দেখেছি যে তিনি শুভেন্দু অধিকারীকেও বলেছেন যে ভুরি ভুরি টাকা আত্মসাৎ আপনি করেছেন। শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছি যে 10 বছরে তৃণমূল কোনো উন্নয়ন করেনি। তো সেক্ষেত্রে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে বলেছেন যে 10 বছরে আপনি কি করেছেন। তো এরকম কটাক্ষের সুর কিন্তু প্রত্যেকদিন প্রত্যেক জায়গাতে হচ্ছে। তো আমি যে কথাটাই ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গতকালই আমরা জানি বোলপুরে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং গতকাল তিনি একটি প্রশাসনিক বৈঠকও করেছেন গীতাঞ্জলি আবাসনে। এবং আজকে আমরা জানি যে তিনি কিন্তু একটি রোড শো করবেন। অমিত শাহ যেখান থেকে রোড শোটি শুরু করে যেখানে সমাপ্ত করে, ঠিক সেই পথেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রোড শো আছে। তো সেক্ষেত্রে দেখো একটা জমজমাটি ব্যাপার, কারণ অমিত শাহের পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তো সেক্ষেত্রে জনসমাগম বা জনজোয়ার যেটাকে বলে, তো কেমন হবে, কিভাবে হবে, কতজন আসবে, কতজন সমর্থকরা সেখানে গিয়ে পৌঁছাতে পারবেন, সেখানে কি আদৌ দেখেছিলাম যে যখন অমিত শাহের রোড শোটা হয় তারপরে কিন্তু অনুব্রত মণ্ডল এটা বলেছিলেন যে অমিত শাহের রোড শোতে যতজন মানুষ, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোতে অংশগ্রহণ করবেন। তো সেক্ষেত্রেও কিন্তু অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করা হয়েছিল যে লোক আসবে কোথা থেকে। তো সেটা আমরা আজকেই দেখতে পাবো যে কতটা ভিড় বা কতটা জনসমাগম ঘটছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোতে। আমরা অবশ্যই চেষ্টা করব সেটা মানুষের সামনে তুলে ধরার। তো আমি যেটা বক্তব্য যে ধরো এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বিজেপি একটা সভা করছে বা যেখানে তৃণমূল একটা সভা করছে, তার পাল্টা যেটা আমি তোমাকে বলতে পারো তার পরের দিনই কিন্তু বিজেপি বা তৃণমূলের পক্ষ থেকে তারাও কিন্তু জনসভা বা জনসমাগম বা রোড শো করতে তারাও কিন্তু পথে নেমে পড়ছেন। ভাগ্যশ্রী, আমাদের এই সমস্ত আলোচনা তো প্রত্যেক দিনের মতন চলবেই। আজকে আমাদের কাছে সময় একদম শেষ হয়ে এসেছে। তো আজকে আমাদের আলোচনা এখানেই থামাতে হচ্ছে। আবারও আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো দেখা হবে আগামীকাল। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।